ওয়েল আর জাস্ট কয়েক ঘন্টার অপেক্ষা, 24 ঘন্টার থেকে অনেকটা কম সময় রয়েছে এবং তারপর আমরা দেখতে পাবো ডুরান্ড কাপ 2024-এর ফাইনাল ম্যাচ, এবং যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কলকাতায় এসে মোহনবাগানকে ফেস করবে। এবং একদিকে মোহনবাগান, তারা 30 বার ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেছে, 18 নম্বর ট্রফি জেতার জন্য অলরেডি রেকর্ড, সেই রেকর্ডের যে গ্যাপ, সেই গ্যাপটাকে মোহনবাগান বাড়িয়ে নিতে চাইবে। আর অপর দিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের 10 বছরের ইন্ডিয়ান ফুটবল জার্নিতে এই প্রথমবার কিন্তু কোনো মেজর টুর্নামেন্ট, সিনিয়র প্লেয়ারদের মেজর টুর্নামেন্টের ফাইনালে রিচ করেছে। তো নিশ্চিতভাবেই তারা চাইবে যে প্রথম ফাইনালটাকে তারা মেমোরেবল করে রাখতে। বাট সহজ হবে কি? চলো সেটা নিয়েই কথা বলা যায়, কারণ আমরা আপাতত মোটামুটি সব ধরনের মশলা নিয়ে রেডি। দেখো, প্রথম বিষয়টা আমি একটু ফ্যানদের নিয়ে কথা বলতে চাই, যে দুটো টিমের ফ্যানদের কি পয়েন্ট অফ ভিউ রয়েছে। নাম্বার ওয়ান, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যখন নর্থ ইস্টকে একটা ক্লাব রিপ্রেজেন্ট করছে, তখন সেখানে দাঁড়িয়ে সেভেন সিস্টার্স বা মোটামুটি পুরো যে নর্থ ইস্ট রিজিয়নটা রয়েছে, প্রত্যেকটা ফ্যানকে কিন্তু সেই টিমটা কানেক্ট করে। যতই আই লিগের টিমরা থাকুক না কেন, তাদের বিভিন্ন জায়গাতে সমর্থন থাকুক না কেন, টিমটা যখন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারা কিন্তু এই সেভেন সিস্টার্স এবং তার সাথে সিকিম, এই 8টা স্টেটকে তারা রিপ্রেজেন্ট করে। এবং সেই জায়গা থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে একটা এক্সপেকটেশন কিন্তু চরম লেভেলে থাকে। আর গত দুটো দশকে আমরা দেখেছি, বা তার থেকে আরও একটু বেশি সময় জুড়ে দেখেছি, যে নর্থ ইস্ট রিজিয়ন থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবলে প্রচুর প্লেয়ার এসেছে। এবং শুধুমাত্র প্লেয়ার এসেছে এটা না, প্রত্যেকটা ক্লাবে তারা খেলেছে, সাকসেসফুলি খেলেছে, ফ্যানেদের মন জয় করেছে, ফ্যান ফেভারিট হয়েছে, এবং অবশ্যই ন্যাশনাল টিমের জার্সি পরে আমাদের জাতীয় পতাকাটাকে অনেক উঁচুতে তুলে নিয়ে গেছে নর্থ ইস্ট রিজনের প্রচুর 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 প্লেয়ার। একটা সময় বাংলাকে যেটা মনে করা হতো যে ফুটবলের হাব, এখান থেকে ফুটবলার প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়েছে, সেটা গত 20-25 বছর আমরা দেখেছি যে সেই দায়িত্বটা কিন্তু নর্থ ইস্ট নিয়ে নিয়েছে। স্পেশালি 3টে স্টেট, মণিপুর, মিজোরাম অ্যান্ড মেঘালয়া। তো সেখানে দাঁড়িয়ে যখন একটা বড় সাকসেসের স্বপ্ন ফ্যানরা দেখে, সেটা নিশ্চিতভাবেই কিন্তু ক্লাব চাইবে, প্লেয়াররা চাইবে যে সেটাকে ফুলফিল করতে। অ্যান্ড অবশ্যই উল্টো দিকে যদি মোহনবাগানের কথা বলি, তাহলে মোহনবাগান ফ্যান্সরা অপেক্ষা করে রয়েছে 30 নম্বর ডুরান্ড কাপ ফাইনালে, যেটা অলরেডি একটা রেকর্ড। সেখানে 18 বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন দেখতে মোহনবাগানকে। এখানে হয়তো মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে কটা ট্রফি ঢুকলো কি না, তার থেকেও বড় কথা যে মোহনবাগান মিন্স সাকসেস। এতদিন ধরে, এত বছর ধরে, এত যুগ ধরে, এবং শুধুমাত্র যুগ না, শতাব্দী পেরিয়ে এসে মোহনবাগান কিন্তু আলটিমেট দিনের শেষে, বছরের শেষে সাকসেসের কথা বলে, ট্রফি জেতার কথা বলে, এবং ফ্যানরা সেটাকে অনেক বেশি করে কানেক্ট করতে পারে। মোহনবাগান যখন এই ফাইনালটাতে নামবে, সেখানে কিন্তু ফ্যানেদের একটা আলাদা এক্সপেকটেশন নিশ্চিতভাবেই থাকবে, যে রেকর্ড রেকর্ড অ্যান্ড রেকর্ড। এবার যদি বলি যে দুটো টিমের আপাতত স্ট্যাটস এবং তারা কিভাবে এগিয়ে এলো এই ফাইনালে, তাহলে প্রথমে বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কথা। যেহেতু তারা অ্যাওয়ে টিম, কলকাতাতে আসছে, তাদেরকে আমাদেরকে অনেক অনেক বড় করে অভ্যর্থনা জানাতে হবে, এবং বাঙালিরা সব থেকে বেশি কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারে। তো যতগুলো মোটামুটি পরপর মানে টপিক নিয়ে কথা বলবো, সেখানে কিন্তু আমি প্রথমে নর্থ ইস্টেরই কথা বলবো। নর্থ ইস্ট আমরা জানি যে গ্রুপ স্টেজে কিন্তু খুব টাফ অপোনেন্টের বিরুদ্ধে খেলেনি। গ্রুপে ছিল ওড়িশার রিজার্ভ টিম, তার সাথে ছিল বোডোল্যান্ড এফসি, এবং তার সাথে রয়েছে বিএসএফ। এই 3টে টিমকে কিন্তু গ্রুপ স্টেজে ওরা ফেস করে, এবং গ্রুপ স্টেজে জাস্ট একটা গোল কনসিড করেছিল। 11টা মোট গোল করেছিল, 3টে ম্যাচই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জিতেছিল। এবং তারপরে যখন কোয়ার্টার ফাইনালে নর্থ ইস্ট রিচ করে, সেখানে মিট করে ইন্ডিয়ান আর্মিকে, অফিস টিম, এবং ন্যাচারালি আমরা জানি যে এই ধরনের টিমের এগেনস্টে একটা প্রফেশনাল টিম উইথ ফরেন প্লেয়ার্স কী ধরনের রেজাল্ট আনতে পারে। যদিও সেই ইন্ডিয়ান আর্মি কিন্তু জামশেদপুরকে যা ঝটকা দিয়েছে, জামশেদপুর গোটা সিজনে ভুলতে চাইবে না। সেই ইন্ডিয়ান আর্মিকে কিন্তু 2-0 হারিয়ে নর্থ ইস্ট পৌঁছে যায় ডার্বি খেলার জন্য, নর্থ ইস্ট ডার্বি খেলার জন্য সেমিফাইনালে। যে সেমিফাইনালে শিলং লাজং তাদের ওয়েলকাম করেছিল, হোস্ট করেছিল ম্যাচটাকে শিলংয়ে, এবং একটা দর্শকপূর্ণ স্টেডিয়ামে আমরা খেলা দেখেছিলাম, আলাদা একটা ভাইবস ক্রিয়েট হয়েছিল, এবং সেখানে 3-0 গোলে কিন্তু ম্যাচটা নর্থ ইস্ট জিতেছিল। অর্থাৎ 5টা ম্যাচের মধ্যে 16টা গোল নর্থ ইস্ট করেছে, একটা মাত্র গোল কনসিড করেছে। অর্থাৎ এখানে বোঝা যায় যে নর্থ ইস্টের অ্যাটাক কিন্তু যথেষ্টভাবে স্ট্রং ছিল, এবং ডিফেন্স তার থেকেও বেশি করে স্ট্রং ছিল। জাস্ট একটা গোল, সেটাও কিন্তু ওড়িশা রিজার্ভ টিমটার এগেনস্টে নর্থ ইস্ট কনসিড করেছিল।
একটা কথা ঠিক যে নর্থ ইস্টে যদি গ্রুপের দিকে তাকানো যায় বা নকআউটসেও যদি কোয়ার্টার অ্যান্ড সেমির দিকে তাকানো যায়, তাহলে হয়তো আইএসএলের কোনো টিমকে ফেস করেনি নর্থ ইস্ট। খুব একটা স্ট্রং টিমও যে ফেস করেছে তা না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান আর্মি যেভাবে জামশেদপুরকে হারিয়েছিল, ভীষণভাবে কিন্তু একটা আশা জাগিয়েছিল যে ইন্ডিয়ান আর্মি আরও বেটার কিছু করতে পারে। শিলং লাজং যেভাবে ইস্টবেঙ্গলকে কোয়ার্টারে হারিয়েছিল, শিলং লাজংও কিন্তু একটা কোথাও ফ্যানেদের মধ্যে এক্সপেকটেশন তৈরি করে দিয়েছিল যে ভালো কিছু আমরা করতে পারি। বাট হ্যাঁ, তাদের সেই এক্সপেকটেশনে জল ঢেলে নর্থ ইস্ট কিন্তু অনেক বেটার খেলে ফাইনালে এসে রিচ করেছে এবং সেখানে দাঁড়িয়ে তাদের অলরেডি হিস্ট্রি তৈরি হয়েছে, সেই হিস্ট্রিটাকে আরও হয়তো বড় করার রাস্তাতে তারা থাকবে। কিন্তু উল্টো দিকে মোহনবাগান যে গ্রুপে ছিল সেই গ্রুপে ডার্বি বাতিল হয়েছিল, বাকি যে দুটো ম্যাচ মোহনবাগান খেলেছিল সেখানে অবশ্যই ডাউন টাউন হিরোজকে 1-0 গোলে হারানো এবং তার সাথে ইন্ডিয়ান এয়ারফোর্স সেই টিমটাকে 6 গোলে মোহনবাগান হারিয়েছিল। দুটো ম্যাচ থেকে মোহনবাগান 7 গোল করেছিল এবং 6 পয়েন্ট কালেক্ট করে, এবং তারপর ডার্বি যেহেতু বাতিল হয়ে যায় 1-1 পয়েন্ট ভাগ হয়ে যায়। তো দুটো ম্যাচে কিন্তু মোহনবাগান জিতেছিল। তারপর কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, এই দুটো ম্যাচে কিন্তু মোহনবাগান ডিফেন্স ভীষণভাবে প্রশ্নের সামনে এসে যায়। যেখানে পাঞ্জাব ম্যাচে 3-3 রেজাল্ট হয়েছিল, পেনাল্টি শুটআউটে মোহনবাগান জেতে। বেঙ্গালুরু ম্যাচে একই ঘটনা পুনরাবৃত্তি হয়, 2-2 গোলে মোহনবাগান ড্র হয় ম্যাচটা এবং তারপর পেনাল্টি শুটআউটে জেতে। কিন্তু দুটো ম্যাচে একটা সব থেকে বড় জায়গা যে 3টে এবং 5টা গোল মোহনবাগান কনসিড করলেও সেখানে কামব্যাক কিন্তু মোহনবাগান করেছিল, স্পেশালি বেঙ্গালুরু এফসি ম্যাচটা, যেটা অনেকটা সময় অবধি 2-0 পিছিয়ে থাকার পর মোহনবাগান 2-2 কামব্যাক করে এবং একটা বড় আশা তৈরি হয় যে 90 মিনিটের মধ্যে ইকুয়ালাইজার আসতে পারে, 90 মিনিটের মধ্যে উইনার আসতে পারে। তো সেই জায়গাতে মোহনবাগান অ্যাটাক লাইন কিন্তু প্রুভ করতে পেরেছিল যে সিচুয়েশন যাই হোক না কেন আমরা পিছিয়ে থাকলেও কিন্তু এগিয়ে আসতে জানি। বাট হ্যাঁ, আবারও বলছি, দুটো আইএসএল টিমের এগেনস্টে যে ডিফেন্স আমরা দেখেছি সেই ডিফেন্স কিন্তু অনেক কোশ্চেন অ্যারাইজ করেছে। অ্যান্ড ডেফিনেটলি সেখানে থার্ড আইএসএল টিম অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে মোহনবাগান ফাইনালে মিট করবে, যে নর্থ ইস্ট জাস্ট গোটা টুর্নামেন্টে একটা মাত্র গোল খেয়েছে এবং 16টা গোল করেছে। উল্টো দিকে মোহনবাগান কিন্তু মোট 12টা গোল করেছে এবং 5টা গোল খেয়েছে। তো সেই জায়গা থেকে দুটো টিম নিশ্চিতভাবেই তাদের ফ্যানেদের মুখে হাসি ফোটানোর জন্য সব রকম স্ট্যাটসকে মিথ্যা করে দেওয়ার রাস্তা খোঁজার চেষ্টা করবে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকের দুটো টিমের স্ট্র্যাটেজি কি হতে চলেছে। নাম্বার 1, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফার্স্ট অফ অল ডিফেন্সটাকে ওরা মজবুত করতে চাইবে, কারণ জানে যে মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপ কী রয়েছে। মোহনবাগান যে কোনো মুহূর্তে কিন্তু ওদের যা ডিফেন্স লাইন রয়েছে ভেঙে চুরে তছনছ করে দিতে পারে। তো প্রথম থেকে ডিফেন্স লাইনটাকে স্ট্রং করার রাস্তা অবভিয়াসলি পেদ্রো বেনালি তিনি নেবেন। আর উল্টো যদি মোহনবাগানের স্ট্র্যাটেজির কথা বলি, তাহলে গত ম্যাচে শুভাশিস বোস খুব হালকা চোট পেয়েছিল, সেদিনকেই বলেছিলাম যেভাবে ওকে সেলিব্রেট করতে দেখলাম আর যা কন্ডিশন দেখলাম একদমই ভয় পাওয়ার জায়গা না। তো প্যানিকের কোনো জায়গা তৈরি হয়নি, কথাও বলিনি। তার কারণটা পরের দিন থেকে শুভাশিস একদম ঠিকঠাক ছন্দে ছিল। শুভাশিস কালকের ম্যাচে নিশ্চিতভাবেই খেলবে। স্টার্ট করবে কিনা সেটা অবশ্যই কোচের যে ফাইনাল স্ট্র্যাটেজি রয়েছে তার উপরে ডিপেন্ড করবে, বিকজ দীপেন্দুও কিন্তু আগের ম্যাচটা অসাধারণ পারফরমেন্স করেছে। মোহনবাগানের স্ট্র্যাটেজি ডেফিনেটলি সবার আগে ডিফেন্সকে স্ট্রং করতে হবে, কারণ ব্যাক টু ব্যাক কোয়ার্টারে এবং সেমিতে 5টা গোল কিন্তু কস্টলি হয়ে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে নর্থ ইস্টের যেহেতু টিমটার মধ্যে স্পিড রয়েছে, দুজন সাইড ব্যাক ভীষণভাবে কিন্তু ওভারল্যাপ করে, দুজন উইঙ্গার সেটা পার্থিব আর জিতিন থাকুক বা জিতিন আর থই থাকুক, ভীষণভাবে কিন্তু ওরা স্পিডে অপারেট করে। তো 3 ব্যাক সিস্টেম যখন তুমি এখানে স্ট্র্যাটেজিতে নেবে, তখন সেই জায়গাতে কিন্তু যে উইংয়ের পজিশনগুলো রয়েছে সাইড ব্যাকদের যারা থাকবে, যারা উইং ব্যাকে থাকবে, তাদের কাছে কিন্তু বড় ভাইটাল রোল থাকবে যে কিভাবে উইংয়ের অ্যাটাকগুলোকে তারা বন্ধ করছে এবং পাল্টা অ্যাটাক তুলে ধরছে। এবং সেই জায়গা থেকে সব থেকে যেটা বেটার স্ট্র্যাটেজি সেটা হচ্ছে মাঝমাঠকে কন্ট্রোল করে অ্যাটাকে লোক বাড়ানো, অনেক বেশি বেশি করে বল সাপ্লাই দেওয়া, অনেক বেশি করে উইং থেকে দৌড়, এবং ফাইনালি যত বেশি ফরওয়ার্ডরা বল পাবে তত বেশি কিন্তু গোলের চান্স বাড়বে। আর অন্ততপক্ষে প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যে মোহনবাগান যদি গোল তুলে নিতে পারে, যেটা প্রতি ম্যাচে টার্গেট থাকে, যদি তুলে নিতে পারে, তাহলে অবশ্যই হোম অ্যাডভান্টেজ, ফ্যান্স অ্যাডভান্টেজ এবং অবশ্যই সব দিক থেকে মোহনবাগান ম্যাচটা ফার্স্ট হাফে লিড করে বেরোবে। এবং সেকেন্ড হাফ আমরা জানি যে মোহনবাগানে কিন্তু স্ট্র্যাটেজি বলো, মেন্টালিটি বলো, পুরোটা ডিফারেন্ট হয়ে যায় ফার্স্ট হাফের থেকে।
তো দুটো টিম আমার যতদূর মনে হচ্ছে যে ডিফেন্সকে সামলে অ্যাটাকের ওপর সব থেকে বেশি জোর দেবে, কারণ অ্যাটাকটা দুটো টিমের সব থেকে বড় প্লাস পয়েন্ট যে অ্যাঙ্গেল থেকে আমরা দেখি না কেন। নাও নেক্সট অবশ্যই দুটো টিমের ফরমেশন বা কালকে লাইন আপ নিয়ে যদি বলি, তাহলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অবশ্যই গোলে গুরমিত সিং, দুটো সাইড ব্যাকে সামতে এবং দীনেশ সিং, সেন্টার ব্যাকে অবশ্যই আসির আক্তারের সাথে মাইকেল জাওয়াকো টিমের ক্যাপ্টেন, সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ আলী বেমামেরের সাথে মায়াকান্নান মুথু। এই প্লেয়ারটা কিন্তু ভীষণভাবে বেমামারকে কাভার করে। বেমামের যখন একটু ওপরের দিকে উঠে যায়, মায়াকান্নান কিন্তু নিচে বসে থাকে। তো ভীষণভাবে কিন্তু প্লেয়ারটা ট্যালেন্টেড, এই সিজনেই সই করেছে। আমরা জানি আই লিগে ওর খেলা দেখেছি, খুব ভালো কিন্তু পারফরমেন্স আছে, খুব সাইলেন্ট ওয়ার্কার, ভীষণভাবে একজন সাইলেন্ট ওয়ার্কার। তার সাথে অ্যাটাকিং মিডফিল্ডে নেস্টর অ্যালবিয়াক রয়েছে, যাকে আমরা জানি যে ভার্সেটাইল প্লেয়ার হিসেবে উইং দিয়ে যায়, সেন্টার ফরওয়ার্ডে চলে যায়, ফলস নাইন হয়ে যায়। ভাই ওর পজিশন কিছু ঠিক থাকে না, ওকে যেভাবে পেড্রো বেনালি ছেড়ে দেন মাঠের মধ্যে প্রচুর ভালো ভালো কাজ করে। আর তিনজন ফরওয়ার্ডে অবশ্যই বাঁ দিক থেকে জিতিন রয়েছে, ডান দিক থেকে থই সিং এবং অবশ্যই সেন্টার ফরওয়ার্ডে আলাদিন আজারি। এই আলাদিন আজারিও কিন্তু অনেক সময় রাইট উইং দিয়ে অপারেট করে এবং তখন থই কিন্তু সেন্টার ফরওয়ার্ডের রোলটা নেয়। তো তার পাশাপাশি পার্থিবের মতো প্লেয়ার রয়েছে, সেও কালকের ম্যাচে ফার্স্ট 11-এ আসতে পারে, আর এলে অবশ্যই থই সিংয়ের জায়গাতে আসতে পারে। এটা মোটামুটি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফরমেশন, যারা ন্যাচারালি 4-3-3 এরকম একটা ফরমেশনেই খেলে এবং সেটা পুরোপুরি অ্যাটাকিং ফরমেশন থাকে। বাট কালকের ম্যাচে ঠিক কতটা অল আউট অ্যাটাকিংয়ে প্রথম থেকে যাবে নর্থ ইস্ট, এটা ফরমেশনের উপরে কিন্তু ডিপেন্ড করবে। কিন্তু মোহনবাগান গত ম্যাচে মানে সেমিফাইনালে যে ফরমেশনটা রেখেছিল, যে লাইন আপ রেখেছিল, দিস ইজ দ্য বেস্ট লাইন আপ রাইট নাও। তবে হ্যাঁ, নতুন ইন্ডিয়ান সেন্টার ব্যাক যদি এসে যায়, তাহলে আইএসএলে হয়তো আমরা একজন বিদেশি সেন্টার ব্যাককে স্টার্ট করতে দেখব এবং সামনের দিকে তিনজন বিদেশি প্লেয়ারকে রেগুলার বেসিস দেখবো, বিকজ সেটা অনেক বেশি করে কিন্তু টিমের যে অ্যাটাকটা রয়েছে এবং মাঝ মাঠে যে বল হোল্ডিংটা রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে তিনজন ইন্ডিয়ান মিডফিল্ডে ট্রায়োটাকে নিয়ে কথা হচ্ছে, আপুইয়া, থাপা অ্যান্ড সাহাল, সেখানে থাপা বা সাহালের মধ্যে হয়তো একজনকে রেগুলার বেসিসে স্যাক্রিফাইস কোচকে করতে হবে। আর যদি কালকের ম্যাচের মেনলি লাইন আপ আর ফরমেশন বলি, তাহলে 3-5-2 এই ফরমেশনে মোহনবাগান থাকবে। গোলে ভিসলকে, যার একটা গোল্ডেন ফর্ম এই মুহূর্তে চলছে, তিনজন সেন্টার ব্যাকে টম অলরেড, আলবার্তো রড্রিগেজ এবং আমি দীপেন্দুকে এখানে এক্সপেক্ট করছি। যেহেতু আগের ম্যাচে শুভাশিস চোট পেয়েছিল, সেটা তো অবশ্যই ঠিক হয়ে গেছে, শুভাশিস কালকের ম্যাচ খেলবে, বাট প্রথম থেকে কিনা দেখা যাক। আমি দীপেন্দুকে এক্সপেক্ট করছি, শুভাশিস পরের দিকে নেমে ও সিনিয়রিটিটা একটু প্রুভ করুক, সেই ক্ষেত্রে দীপেন্দু প্রথম দিকটা সামলে নিলে অনেক বেটার হবে কালকের জন্য। তবে অবশ্যই শুভাশিসও স্টার্ট করতে পারে, কারণ প্রথম থেকে সিনিয়রিটি এটাকেও হয়তো মূল্যায়ন রাখতে পারেন। সুস্থ কম্পিটিশন রয়েছে, এটা ভীষণভাবে টিমে দরকার ছিল। একজন সিনিয়র প্লেয়ারের সাথে একজন জুনিয়র প্লেয়ারের এই যে কম্পিটিশন, এটা আমরা কিন্তু উপভোগ করছি। তো 3 ব্যাক সিস্টেম এটা। মাঝ মাঠে অবশ্যই আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা, নিশ্চিতভাবে অনিরুদ্ধ থাপাকে দরকার। ফার্স্ট হাফের অনিরুদ্ধ থাপার থেকেও সেকেন্ড হাফের অনিরুদ্ধ থাপা কিন্তু অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি বল হোল্ড করে, বলটা অনেক বেশি করে মাঠে কন্ট্রোল করে। এবং আগের ম্যাচেও আমরা দেখলাম যে যখন সাহাল আব্দুল সামাদ বেরিয়ে গেল, সেই জায়গাতে কিন্তু থাপা এবং গ্রেগ স্টিওয়ার্ট ক্রমাগত ওই নাম্বার 10-এর যে রোলটা, ওই যে জোনটা, ওটাতে অনেক বেশি করে ছিল। এবং অবশ্যই দুটো উইংয়ে লিস্টন কোলাস ও মনবীর সিং, আপাতত তাদেরকে ছাড়া খুব একটা ফরমেশন ভাবা যাবে না, টিম ভাবা যাবে না। নাম্বার 10 রোলটাতে ডেফিনেটলি সাহাল আব্দুল সামাদ এবং সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রিয়স পেত্রাতসের সাথে জেসন কামিং, যেটা আগের ম্যাচে নেমেছিল সেটাই হয়তো কালকের ম্যাচে নামতে চলেছে। সেখানে গ্রেগ স্টুয়ার্টকে বেঞ্চে রেখেই মোহনবাগান শুরু করবে। তো দেখা যাক এই ফরমেশনটা কত বেটার ওয়েতে ফাইনালে জয় তুলে এনে দিতে পারে। টোটাল ম্যাচের এই যে প্রিভিউ, সেই প্রিভিউ বা মোটামুটি ফাইনালের আগের ডিসকাশন, সেই নিয়ে তোমাদের কি অপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।